সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ শুক্রবার 16 মে 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার সাহিত্য একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান, কক্সবাজার জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী এবং সাহিত্যিক, 5টি গ্রন্থের প্রণেতা, বিশেষ করে এক সংবাদপত্রের বিবর্তন নামে একটি গ্রন্থের রচয়িতা অ্যাডভোকেট সুলতান আহমেদ। জনাব সুলতান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের হাতে আজকে 15টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিকে কক্সবাজার, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, জেলার মাসিক উন্নয়ন সভায় জনপ্রতিনিধিদের দাবি। আমেরিকা, কানাডা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কক্সবাজারে নির্মিত হচ্ছে 60 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র। রামুর রাজারপুর চেন্দা সড়কে লাখো মানুষের দুর্ভোগ। ফার্ম সংকট, টেকনাফে হালনাগাদ ভোটার তালিকার কাজ শুরু হয়নি। দৈনিক কক্সবাজার বার্তা, সিন্ডিকেটের কারসাজিতে ধ্বংসের দ্বারে লবণ খাত। র্যাব বাতিলে খালেদার প্রস্তাব রাজনৈতিক চক্রান্ত, বলেছেন হাসানুল হক ইনু। রাতের আধারে সংবাদ কর্মীকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতন করল পুলিশ। কুতুবদিয়া থানা হেফাজতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু। দৈনিক আজকের দেশ বিদেশ, নারায়ণগঞ্জের 7 হত্যাকাণ্ড, ত্রিমুখী সংকটে সরকার। এবছরের লবণ চাষ, বেশি উৎপাদন করেও চাষিরা হতাশ। এলাকায় মিশ্র প্রতিক্রিয়া, কুতুবদিয়া থানা হেফাজতে দিনমজুরের রহস্যজনক মৃত্যু। হাইকোর্টে খালাস মোবাইল কাদেরের যাবজ্জীবন। সোনারগাঁ চিংড়ি প্রকল্পের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের হত্যা মামলার। দৈনিক ইনানি, মাসিক সমন্বয় সভায় আমদানি বন্ধ ও ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি। লোকসানের মুখে লক্ষাধিক লবণ চাষী দিশেহারা। আমাদের কক্সবাজার, জেলার মাসিক উন্নয়ন সভায় লবণ আমদানি বন্ধের দাবি। জেলায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ডেনমার্ক। ফাঁদে ফেলে 700 জনকে বিচার বহির্ভূত হত্যা। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি চক্রকে ধরতে মাঠে দুদক। আচ্ছা অ্যাডভোকেট সুলতান আহমেদ, আপনি দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটি পত্রিকারই প্রধান শিরোনাম হয়েছে লবণ চাষের একটা বিষয়। অধিক লবণ চাষ হয়েছে, তারপরও হতাশ চাষিরা, ক্ষতির সম্মুখীন, এবং জেলার মাসিক উন্নয়ন সভায় এক ধরনের দাবি উঠছে বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে। সার্বিক বিষয় নিয়ে আমাদের দেশের লবণ চাষ, বিশেষ করে এদত অঞ্চল লবণ চাষের বিষয়টা এদত অঞ্চলেরই প্রধান উৎপাদন খাতটা এখানেই কক্সবাজার জেলাতেই বিদ্যমান বেশি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শুরুতেই আমি ভয়েস মেরিনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজারের অন্তত এ ধরনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রচার করার জন্য, এবং সাধুবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের। আপনি বলেছেন লবণ সংকট নিয়ে। আমি প্রথমেই বলতে চাই, নিমক নিয়ে নিমক হারামি একটা কথা প্রবাদ চালু আছে আমাদের দেশে কেন, সব মানুষই নিমকহীন লবণহীন খাদ্য বিশ্বাস থেকে। তাহলে সেই যে একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান লবণ, এই লবণ নিয়ে আমরা ছোটকাল থেকেই এই সংকটের কথাটা শুনে আসতেছি। আজকের পত্রিকাতেও দেখলাম মাসিক সমন্বয় সভায় দাবি করা হচ্ছে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য। তাইলে লবণ চাষিরা, এই যে গরিব লবণ চাষিরা আর কত যুগ কত শতাব্দী অপেক্ষা করবে ন্যায্য মূল্যটা নিশ্চিত করার জন্য? এটা করবে কে? এটা কি আকাশ বাতাস কোন কর্তৃপক্ষ করবে? নিশ্চয়ই সরকার করবে। একটা কর্তৃপক্ষ থাকতে হবে। আমরা জানি সরকারের পক্ষে আমাদের জেলায় জেলা প্রশাসক সহ একটা আইন শৃঙ্খলা কমিটি আছে, যেখানে সর্বস্তরের প্রতিনিধিরা, নেতৃবৃন্দরা থাকেন। তাদেরই উচিত স্থায়ীভাবে একটা ব্যবস্থা করা, যাতে লবণ চাষিরা বঞ্চিত না হয়, এবং আমরা ভোক্তারা যেন অন্তত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা প্রস্তাবনা হলেও তারা পাঠাতে পারেন এবং সেটা
এমনভাবে পাঠাতে পারেন যাতে অতি সহজেই কার্যকর করা যায়, যাতে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে এটা যাতে বছরের পর বছর যেন ঘুরতে না আরো শতাব্দী যাতে কেটে না যায়। অবশ্যই আমরা সেই লবণ চাষীদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা প্রতিদিনই পত্রপত্রিকার মধ্যে পাতায় দেখতে পাচ্ছি। তাদের দুঃখ, তাদের দুর্দশা দ্রুত চলে যাক, সেটাই আমাদের কামনা। আরেকটা আশার বিষয় আমরা দেখতে পাচ্ছি, আপনি এটাও অন্যতম প্রধান শিরোনাম হয়েছে পত্রপত্রিকায়, জেলায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আমেরিকা, কানাডা এবং ডেনমার্কের সহযোগিতা যৌথ উদ্যোগে, বিশেষ করে আমাদের কক্সবাজার সম্ভবত খুরুশকল এলাকায় হতে পারে, বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা একজন কক্সবাজারবাসী হিসেবে আমার জন্য একটা যুগান্তকারী একটা খবর। কারণ কক্সবাজারে আমরা প্রতি বছর এই গ্রীষ্মকালের পিক আওয়ারগুলোতে বিদ্যুতের যে সংকট, এটা ত্রাহি মধুসূদন অবস্থা। এই সংকটটা কাটানোর জন্য বায়ু বিদ্যুৎ প্রকল্প যদি বাস্তবায়ন করা যায়, তাহলে সেটা হবে একটা কক্সবাজারবাসীর জন্য সবচেয়ে শতাব্দীর একটা শ্রেষ্ঠতম উপহার। আমি জানি সেটা বিদেশি সাহায্য অবশ্যই নিতে হবে, ডেনমার্ক হোক, আমেরিকা হোক, যে কেউ যদি অর্থ সাহায্য করে থাকে, তবে সেটার ম্যানেজমেন্টটা থাকতে হবে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে থাকতে হবে, যাতে ডিস্ট্রিবিউশনটা সুষমভাবে হয় এবং এদেশের তৃণমূল পর্যায়ের লোকেরা যাতে উপকৃত হতে পারে। আর সবচেয়ে ব্যাপার একটা জিনিস আপনি হয়তো খেয়াল করেছেন কিনা, বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা একটি নতুন উপাদান। আমাদের সাধারণত এখানে যতগুলো বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলো হচ্ছে ফুয়েল ভিত্তিক, তেল ভিত্তিক, গ্যাস ভিত্তিক, যেখানে অর্থ মজুদ, অর্থ যোগান দিতে হয়। বায়ু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সেটা মানে অন্যরকম, অতি সহজ এবং অন্যরকম একটা, আমাদের গ্যাসের উপরে চাপ পড়বে না বা ফুয়েলের উপরে চাপ পড়বে না, এই ধরনের একটা নতুন উপাদান বা নতুন প্রেক্ষাপট খাত আমরা খুঁজে পেতে পারি। এবং সর্বত্র শুধু কক্সবাজার কেন, জেলার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো এই ধরনের কেন্দ্র স্থাপন করা যায়। যেমন আমরা সৌর বিদ্যুতের একটা উপহার পেয়ে থাকি, যে সমস্ত এলাকায় বিদ্যুৎ লাইন নেওয়া সম্ভব হয় না, সেখানে সৌর বিদ্যুতের মাধ্যমে মুক্তারা বিদ্যুৎ পেতে পারে। তো বায়ু বিদ্যুৎ কেন্দ্রটাও সেটা হলো সহজলভ্য হবে, কম পুঁজি বিনিয়োগ করে একটা অধিক উৎপাদনের একটা ব্যবস্থা হলো বায়ু বিদ্যুৎ প্রকল্প। সেই প্রকল্পটা যদি কুরুশকুলে যদি স্থাপন করা যায়, আমার মনে হয় গোটা কক্সবাজার এলাকাকে এটা আওতাভুক্ত করতে খুব বেশি দিন সময় লাগবে না। দৈনিক বাকখালী ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচিকে সামনে রেখে কক্সবাজারে বেড়েই চলেছে রোহিঙ্গা অনুপ্রবেশ। মুক্তিযুদ্ধ সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুকরানা অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের ভেতর ঘাপটি মেরে থাকা জামায়াত শিবিরের ভূতেরা কক্সবাজারে মুক্তিযুদ্ধ হয়নি বলে প্রমাণ করতে চায়। কুতুবদিয়া থানা হেফাজতে একদিন মজুরের রহস্যজনক মৃত্যু। টেকনাফের ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক 1। কক্সবাজার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে মরিয়া রোহিঙ্গারা। দৈনিক সাগর দেশ মেঘনায় লঞ্চ ডুবি, 13 লাশ উদ্ধার, সংখ্যা আরো বাড়ছে। খুরুশকুলে দেশের বৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন, ঘাতক আটক। দৈনিক হিমছড়ি শতাধিক যাত্রী সহ লঞ্চ ডুবি, 12 জনের লাশ উদ্ধার, জীবিত উদ্ধার 30। লবণ আমদানি বন্ধের প্রস্তাব, গুম খুন বন্ধে ইউরোপের কূটনীতিকদের তাগিদ। পিএসসি সমাপনী, টাকার অভাবে হচ্ছে না পৃথক শিক্ষা বোর্ড। দৈনিক আপন কণ্ঠ একাদশ নির্বাচন 2019 সালের আগে হবে না, সরকার ও র্যাবকে চাপে রাখতে চায় বিএনপি। মহেশখালী আদালত ভবন ঝুঁকিতে, গণতন্ত্র রক্ষায় নির্ভুল ভোটার তালিকা জরুরি। টেকনাফে অপহরণের 20 দিন পরও খোঁজ মেলেনি 2 আওয়ামী লীগ নেতার। দৈনিক রূপসী গ্রাম কক্সবাজারে বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ডেনমার্ক। মেঘনায় লঞ্চ ডুবি, 12 লাশ উদ্ধার। মহেশখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে আদালতের কার্যক্রম। কুতুবদিয়া থানা হাজতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু। আচ্ছা, আমরা বেশ কয়েকটি জিনিস দেখতে পাচ্ছি আমাদের, বিশেষ করে ভোটার নাগাদ হালনাগাদ চলছে, কাজ শুরু হয়েছে, আপনি ইতিমধ্যে জানেন। রোহিঙ্গার যে বিষয়টা এখানে বেশ প্রাধান্য পাচ্ছে, অন্যান্য পত্রিকায় ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, আবার সরকারের তরফ থেকে এটা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, রোহিঙ্গারা এখানে ভোটার হোক এটা কেউ চায় না, কোনো দেশপ্রেমিক নাগরিক এটা চাইতে পারে না।
তবে রোহিঙ্গারা কিভাবে এখানে অনুপ্রবেশ করছেন? রোহিঙ্গাদের অনুপ্রবেশের একমাত্র পথ হলো বর্ডার এলাকা। আমাদের বর্ডার এলাকাটা, বিশেষ করে কক্সবাজার এলাকাটা আমরা জানি বার্মার সাথে সংযুক্ত। এই বর্ডার এলাকাটাতে যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে তাদেরকে যদি একটা ক্রাশ প্রোগ্রামের জন্য অন্তত 6 মাস 1 বছরের জন্য একটা ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়, যৌথ আইন শৃঙ্খলা বাহিনী গঠন করে, সেটা ঢাকাতে করা যাবে। করা গেলে শুধু রোহিঙ্গা অনুপ্রবেশ নয়, এই যে ইয়াবার গোটা জাতিরা মাদক চোরাচালান সহ এবং দেশের জিনিস বাইরে পাচার হচ্ছে, বাইরে থেকে মাদক আসতেছে, সবগুলো বর্ডার দিয়ে হচ্ছে। বর্ডার গঠিত যে সমস্ত অপরাধগুলো এগুলো বন্ধ হয়ে যাবে যদি বর্ডার সম্পর্কে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয়। 6 মাস বা 1 বছর। শুধুমাত্র রোহিঙ্গাকে আমরা ভোটার করব না এই ধরনের কথা বলে এগুলো দিয়ে মলম দিয়ে কোনোদিন গা সারানো যাবে না, গা ভিতর থেকে সারাতে হবে। হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা প্রস্তাব আপনি উত্থাপন করেছেন। আসলে এটা কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত। আচ্ছা, আমরা আদালত সংক্রান্ত কিছু বিষয় দেখতে পাচ্ছি। মহেশখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে আদালত চলছে, মহেশখালী একটা বিষয় আছে। আবার কুতুবদিয়া থানা হাজতে শ্রমিক এবং কোনো পত্রিকা বৃদ্ধের রহস্যজনক বলছে, কোনো পত্রিকা শ্রমিকের রহস্যজনক মৃত্যুর কথা বলছে। এই যে হাজতে কিংবা জেলখানায় বিভিন্ন অনেক সময় কয়েদিদের মৃত্যুবরণ হয়, এই বিষয়গুলো শুধুমাত্র কুতুবদিয়ার কথা বলছি না, আমি দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়ে আসছে। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, আপনি একজন আইনজ্ঞ হিসাবে? আপনি ঠিকই বলেছেন। আমি যেহেতু আইন পেশার সাথে জড়িত আছি, আমাদের এই সমস্যাগুলো আমাদের জাতীয় সমস্যা। বাঙালি হিসেবে আমরা সবসময় একটা প্রতিপক্ষ খাড়া করতে চাই। যেমন আমরা এখন সবসময় দোষ দিই ব্রিটিশ বেনিয়াদেরকে, অথচ স্বাধীন হয়েছি পাকিস্তান আমল ধরলে এই পর্যন্ত আমরা 2 বার স্বাধীন হয়েছি। আমরা এখন বড়াই করি যে পৃথিবীতে বাঙালিদের অস্তিত্ব, আমরা স্বাধীন একটা জাতি, আমরা সার্বভৌম জাতি। কিন্তু সেই ব্রিটিশ আমলের বলেন, তার আমলের মুঘল আমলের বলেন, কোনো আমলের বিচার ব্যবস্থাগুলোকে আমরা সংস্কার করতে পারিনি। আমাদের দেশের বর্তমান বিচার ব্যবস্থা হলো ইনসাফ নয়, ফাইলসাফ। এখানে চলতেছে, আমি ভুক্তভোগী, আমি জানি এখানে ফাইলসাফ করা হচ্ছে, ইনসাফ করা হচ্ছে না। ইনসাফ যেখানে হবে না সেখানে মানুষ মারা যাবে, থানা হাজতে যেখানে মানুষ মারা যাবে। যিনি প্রসিকিউটর অর্থাৎ যিনি অভিযোগ দায়েরকারী তিনি এখন বিচারক, অর্থাৎ চার্জশিটের বাইরে বিচারকের করার কিছু নেই। চার্জশিটের বাইরে কোনো সাক্ষী আনা যাবে না। চার্জশিটে যে কথাটা বিচারক দেবেন, যেই পুলিশ অফিসার ধরবেন তিনিই তদন্ত করবেন, তিনিই চার্জশিট দেবেন, তার চার্জশিট মতেই বিচারের রায় হবে। তাহলে এই ধরনের অন্যায়, এটা আদল নয়, এটা অন্যায়, এটা বিচারের নামে প্রহসন, এগুলা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে থানা হাজতে এখন তো একজন কয়েদি মারা যাচ্ছে, আরেকদিন দেখা যাবে জেলা প্রশাসক মারা যাচ্ছে। একজন জেলা প্রশাসককে রক্ষা করবেন একজন পুলিশ, সেই পুলিশের ক্ষমতা জেলা প্রশাসকের চাইতে বেশি। এখন থানা হাজতে যদি আপনাকে ট্রেনে ঢুকাতে পারে এর ভিতরে আর কোনো আইন বলে নেই। আসলে ওই গোড়া থেকে এগুলো ঠিক করে আনতে হবে, রিফর্ম করতে হবে। আসলে আমরা সেই ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে চলতেছে। হয়তো কিছুটা পরিবর্তন। ব্রিটিশেরা আইনগুলা করেছিল আমাদেরকে শোষণ করার জন্য, শাসন করার জন্য, এখানে ইনসাফ করার জন্য নয়। তাদের দেশে ছিল এক রকমের আইন, আমাদের দেশে করেছিল আরেক ধরনের আইন। সেই শোষণমূলক আইন, নির্যাতনমূলক আইন এখনো রয়ে গেছে, সেই পুলিশ এখনো রয়ে গেছে, বলা হয় একজন মানুষ যখন পুলিশের ঊর্ধ্বে গায়ে দেয় সে আর মানুষ থাকে না, সে পুলিশে হয়ে যায়। পুলিশ মানে কি বুঝ আপনারা সবাই বুঝি আমরা। সুতরাং মানুষ হতে হবে, পুলিশকে মানুষের বন্ধু হতে হবে। বন্ধু হওয়া ছাড়া এগুলোর কোনো নিরসন নেই। আসলে পুলিশের ব্যবস্থাটা মানব বান্ধব পুলিশের ব্যবস্থা না, মানবিক হতে হবে। না হলে জনগণের বন্ধু কিভাবে হবে? যদিও বা বলা হয় বড় বড় সাইনবোর্ডে জনগণের বন্ধু পুলিশ, কিন্তু আসলে বাস্তব কথা না। আসলে আমাদের এখানে দুঃখজনক একটি আসছে, এটা যদিও বা জাতীয় ভিত্তিক বিষয়। আমাদের মেঘনাতে লঞ্চ ডুবেছে, অনেক লাশ পাওয়া গেছে, অনেকে মারা গেছেন। এটা আমাদের জন্য অবশ্যই একটা দুঃখজনক সংবাদ। এটা তাদের যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি।
দৈনিক সমুদ্র কণ্ঠ, ডেনমার্কের সহায়তায় কক্সবাজার বায়ুবিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে। সমুদ্র কণ্ঠ প্রতিবেদককে লাঞ্ছিত করল মধ্যরাতের ছিনতাইকারী এটিএসআই দেলোয়ার আক্তার। লবণ আমদানি বন্ধের প্রস্তাব, টেকনাফের ছুরিকাঘাতে ভাইয়ের হাতে ভাইকুন, ঘাতক আটক। দৈনিক সমুদ্র বার্তা, কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ডেনমার্ক। গ্রেপ্তার আতঙ্কে উখিয়ার ইয়াবা ব্যবসায়ী। আজকের কক্সবাজার, বর্ষা মৌসুমে নাকিংছড়িতে ব্যাপক পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা, চরম ঝুঁকিতে বাস করছে শত শত পরিবার। প্রতি বছর ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী, মহেশখালীতে প্রাথমিক শিক্ষার বেহাল দশা। দৈনিক সৈকত, জনসম্পৃক্ত ইস্যু, কোনো ইস্যুই কাজে লাগাতে পারছে না বিএনপি। সরকার ও রেপকে চাপে রাখতে চায় বিএনপি। রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে ইসির বিশেষ উদ্যোগ। দৈনিক দৈনন্দিন, হঠাৎ পেঁয়াজ রসুন হলুদের দাম বেড়েছে, বাজারে দেশি আদা ও ইন্ডিয়ান ধনিয়া সংকট। দৈনন্দিনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ষা মৌসুম আসছে সামনে, আমাদের বর্ষা মৌসুম, খারাপ মৌসুম, চরম ঝুঁকিতে বাস করছে শত শত পরিবার। পাহাড়ের পাদদেশে যে আমরা ইতিমধ্যেও বেশ কিছু এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে পাহাড় ধসে পড়ছে, পাহাড় কাটা হচ্ছে, পরিবেশের যে ক্ষতি করে ফেলছে, সাথে সাথে মানুষের জনজীবনও অনেকটা দুর্বিষহ হয়ে হচ্ছে, মৃত্যু ঝুঁকিতে বসবাস করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকে আমি দেখি একটা বিচ্ছিন্ন সমস্যা হিসেবে দেখা যাবে না। যে লোকগুলো মারা যাচ্ছে সেগুলো আদম সন্তান, তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে আপনার আমার যেমন মাথা পিছু যেরকম জমির পরিমাণ থাকা দরকার, তাদেরও তো থাকার দরকার। বাংলাদেশে আমরা সেটা করতে পারতেছি না কেন? আমরা কেন তাদের মাথা গোদার ঠাইগুলা নিরাপদ জায়গায় তারা যাতে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করতে পারতেছি না কেন? তার একমাত্র কারণ আমি মনে করি এদেশের রাজনীতি, এদেশের এই যে অপরাজনীতি, আমাদের যে নেতৃত্বের মেধাশূন্যতা, আমাদের নেতারা যে পরস্পর সংসদে গিয়ে গালাগালি এবং যে জঘন্য কাজগুলো করে, এগুলো বন্ধ করে যদি জনহিতকর কোনো পদক্ষেপ নিতেন, জাতি গঠনমূলক, জাতি অর্থাৎ বাংলাদেশটাকে যদি একটা বেনিফিশিয়াল কান্ট্রি হিসেবে গঠন করতে চাইতেন, তাহলে এই লোকগুলো বছরের পর বছর মারা যেত না। তাদের জন্য একটা ব্যবস্থা অবশ্যই হতো। এটা শুধু কক্সবাজারের জন্য সমস্যা, পুরো দেশের জন্য সমস্যা। কারণ যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের মারা যাওয়ার কথা নয়, আল্লাহ তাদেরকে মারা যাওয়ার জন্য সৃষ্টি করে নাই। তো সেটা করতে হলে আমাদের সরকারকেই করতে হবে, আমাদের রাজনীতিকেই করতে হবে, আমাদের নেতৃত্বকেই করতে হবে। শুধুমাত্র পুলিশ দিয়ে তাদের ঘরগুলো উঠিয়ে দিয়ে তাদের পাহাড় থেকে উচ্ছেদ করে এই সমস্যার সমাধান করা যাবে না। কারণ তাদেরকে তো একটা অবস্থান দিতেই হবে, তাদের তো বসবাস করতেই হবে, তাদের জীবন ধারণ করতে হবে। কারণ মানুষ হলো শক্তি, জনশক্তিটা আমাদের দেশের প্রধান শক্তিটা হলো জনশক্তি। এই জনশক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে বিশ্বের উন্নত দেশের সমপর্যায়ে আমরা চলে যেতে পারতাম। আমরা এখনো পারি, এখনো আমাদের দেশের বাইরে দেখেন যে রেমিটেন্স গুলো আসে, এগুলো যদি না আসতো আমাদের অবস্থা, আমাদের দেশের অর্থনৈতিক বাজেটে প্রণয়ন করা যেত না। তাহলে এই যে আমাদের অশিক্ষিত জনশক্তি গুলা, আমি অশিক্ষিত বলতে তাদেরকে হেয় করার জন্য নয়, তারা সুযোগ পাচ্ছে না, বলে আনপ্রিভিলেজ তারা। আমরা সুযোগ পেয়েছি, লেখাপড়া করেছি, তারা সুযোগগুলো পাচ্ছে না, কিন্তু সে কারণে তারা বিদেশ চলে যাচ্ছে। বিদেশ গিয়ে সেখান থেকে তাদের কর্মদক্ষতার মাধ্যমে যে রেমিটেন্স দেশে পাঠাচ্ছে, সেটা বিশ্বের জন্য একটা উদাহরণ। তা আমাদের জনশক্তিটাকে যদি আমরা সেভাবে কাজে লাগাতে পারতাম, শিক্ষিত করতে পারতাম, সুস্থভাবে তাদেরকে বসার সুযোগ করে দিতে পারতাম, তাইলে আমাদের দেশের এই অভাব, দারিদ্র, এই অব্যবস্থায় করে থাকতাম। আমাদের মহেশখালীতে প্রাথমিক শিক্ষার বেহাল দশা, সাথে সাথে শিক্ষার বিষয়টা চলে আসছে এটা সংবাদে। মহেশখালী বলে কথা নয়, আমাদের পুরো কক্সবাজার জেলায় একটা প্রবাদ আছে, পুরো বাংলাদেশের সবচেয়ে কম সংখ্যক শিক্ষার হার সবচেয়ে কম কক্সবাজার জেলায়, এই ধরনের একটা পরিসংখ্যান আছে। সেক্ষেত্রে যদি যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যদি শিক্ষার হাল বেহাল দশা অবস্থা হয়, তাহলে আমাদের শিক্ষার অবস্থা, বিশেষ করে আমাদের জেলার শিক্ষার অবস্থাটা কি কতটুকুতে যেয়ে দাঁড়াতে পারে? আপনার কি মন্তব্য?
দেখুন, আমি প্রথম কর্মজীবন শুরু করেছিলাম আজ থেকে 45 বছর আগে শিক্ষক হিসেবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো শিক্ষা বিষয়ে তখন থেকে আমার কিছু চিন্তা ভাবনা ছিল। তো শুধু কক্সবাজারের কথা নয়, আমি সামগ্রিক জাতীয় শিক্ষার বিষয়ে একটা মন্তব্য করি। সেটা হলো মেকিয়াভেলি, যিনি আমাদের দেশে ব্রিটিশ রাজের আমলে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, বর্তমান যে চালু শিক্ষা ব্যবস্থাটা, তিনি একটা মন্তব্য করেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে। আমি ভারতবর্ষে এমন একটা শিক্ষানীতি চালু করেছি যেখানে দাদা গায়ের রঙে হবেন ভারতীয়, কিন্তু মনন মেধায় হবেন ইংরেজ, পরদেশি, ব্রিটিশ। তারা নিজ দেশে পরবাসী হবে। সেই শিক্ষা ব্যবস্থা আমরা এখনো রেখে দিয়েছি। তাইলে আমরা যদি সেটা পরিবর্তন করতে না পারি, আমাদের বাঙালি জাতির জন্য উপযুক্ত বর্তমান ডিজিটাল যুগের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা যদি চালু করতে না পারি, তাইলে এই সমস্ত ঘটনাগুলো অহরহ ঘটবে। এগুলো রুকার কোনো উপায় নেই। আমার একটা ছড়ায়, শিশুটির ছড়ায়, আমার ছড়াটার নাম ছিল শিশু শিক্ষা। সেটা সর্বশেষ লাইন হলো, যন্ত্রসমূহ হচ্ছে মানুষ, হাল জমানার শিশু। আমাদের শিশুগুলো যান্ত্রিকভাবে, তারা মানবিক শিক্ষা পাচ্ছে না, তাদের মেধা ও মনন বিকশিত হচ্ছে না, তারা সৃজনশীল হচ্ছে না, তারা জ্ঞান বিজ্ঞানের কোনো কিছুই বুঝতে পারতেছে না। এই যে কম্পিউটারগুলো, এই যে ভয়েস মেরিনা, এটাকে আমরা কাজে লাগানোর মতো ব্রেইন আমরা পাচ্ছি না। অথচ উন্নত দেশে দেখেন, তারা সেগুলোকে কাজে লাগিয়ে তাদের জাতিকে কত উন্নতির শিখরে নিয়ে গেছে। আসলে যুগোপযোগের বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা খুবই দরকার, খুবই দরকার। সেটা বাঙালি জাতির উপযুক্ত হতে হতো। আমরা ইংরেজেরও নয়, জাপানেরও নয়, চীনেরও নয়, আমাদের দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। এগুলো আমি যখন শিক্ষক ছিলাম তখন থেকে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে আমরা রিপোর্ট দিতাম। ইউনিসেফ থেকে এসে এই সমস্ত ওয়ার্কশপ গুলো করা হতো, কিন্তু কিছুই এখনো পর্যন্ত কার্যকর হয়তো জীবনে সেটা দেখে যেতে পারবে, বাস্তবায়ন দেখা যাবে কিনা। শুধু এক একটা সরকার আসে, এক একটা শিক্ষানীতি প্রণয়ন করে, আবার সেটাকে পরিবর্তন করে দেয়। এখন করা হচ্ছে কি, এখন সৃজনশীল পদ্ধতি একটা করা হচ্ছে। এগুলোর কোনো দরকার ছিল না। আমার মতে একজন শিক্ষিত ব্যক্তি তিনিই হবেন যিনি কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ হবেন এবং অন্য সব বিষয়ে কিছু না কিছু ধারণা রাখবেন। এই ধরনের শিক্ষা পদ্ধতি এখানে চালু করতে হবে। এখন আমরা করি কি, আমরা জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান, সেটাই পরিণত হচ্ছে আসলে। তো যা বলছিলাম, আমাদের শিশুদেরকে যাতে আমরা যান্ত্রিক না করি, যাতে মানবিক প্রজন্ম যাতে আমরা গড়ে তুলতে পারি, যাতে সৃজনশীল মানুষ তৈরি করতে, উদ্ভাবনশীল মানুষ তৈরি করতে পারে, এই আকাঙ্ক্ষা রেখেই আজকে আমাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান শেষ করছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com এ। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।